আজকে সিভিল অডিট অ্যাকাউন্টস এন্ড সার্ভিসগুলির ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005 এর চ্যাপ্টার 6 ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি রুল 2005 এর চ্যাপ্টার 6 পাবলিক অ্যাকাউন্টস যেটা, সে সম্পর্কে কিছু আমি প্রশ্ন উত্তর এখানে আলোচনা করব। আপনারা টোটাল ভিডিওটা দেখুন। টোটাল ভিডিওটা না দেখলে যারা সিরিয়াস আছেন পরীক্ষা দিতে চান তাদের কিন্তু এটা টোটাল ভিডিও দেখা উচিত। এটা স্পিডে দেখুন, অসুবিধা কিছু নেই, 1.5 বা 2 তে দেখুন, কিন্তু কমপ্লিট করুন ভিডিওটা। এই বইটি থেকে যে একটা পার্ট আমি নিয়েছি সেটা হচ্ছে, এটা আমি আজকে আলোচনা করব ইংলিশ বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে। তার সাথে সাথে আমি কি কি আলোচনা করেছি তার কিছু এক্সাম্পল দিচ্ছি। যেরকম লাস্ট 12 ইয়ার্স এর প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলের এটা আলোচনা হয়েছে। লাস্ট 12 ইয়ার যত প্রশ্ন এসছে সেগুলো আমি এক জায়গায় করেছিলাম, তার প্রশ্ন উত্তর আমার তৈরি হয়ে গেছে। লাস্ট 12 ইয়ার্স সেগ্রিগেটেড অ্যাজ পার সিলেবাস যত প্রশ্ন এসছে একবারে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা প্রশ্ন ছোট বড় যা আছে এখানে আমি একবার 1 নম্বর 2 নম্বর গুলো নয়, সব প্রশ্ন এখানে সেগ্রিগেশন করে দেওয়া আছে, সেপারেট করে দিয়েছি। এটা হচ্ছে আপনার প্রেডিক্টেড কোশ্চেন্স, আর ভেরি হাই ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন, ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, অলরেডি ভিডিওতে রয়েছে। এটা আমার সার্ভিস রুলের বইটি, বর্তমানে 517 পৃষ্ঠার মধ্যে রয়েছে বইটি। এটা মোটামুটি 70% ইংলিশ, 30% বাংলা, সম্পূর্ণ বাংলার কাজ আলাদা থেকে চলছে। এটা জ্ঞান নলেজের 270 পেজের বই, এবং আমি আরেকটা জ্ঞান নলেজের বই করেছি, সেটা হচ্ছে আপনার 101টা কোশ্চেন পেপার সেট, এর উপর একটা ভিডিও আছে, দেখে নেবেন। 101 কোশ্চেন পেপার সেট, অর্থাৎ যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্ন সেটআপ একবারে হুবহু প্রমাণ হবে, যে পরীক্ষার প্রশ্ন আপনারা করছেন, প্র্যাকটিস করবেন এগুলো। দেখুন, একটা কম্পিটিটিভ এক্সামিনেশন, সেখানে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সকলেই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছে, তাদের সাথে লড়াই করতে হবে। এবারে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে খবর চলে যাচ্ছে, বিভিন্ন যারা ক্লারিক্যাল পোস্টে এখন চাকরি করছেন, 3600 গ্রেড পেতে যাদের 8 বছর হয়ে গেছে তারাও কিন্তু এগিয়ে আসছে, তারাও আমার কাছে নোট সাজেশন নিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে তারাও এই ব্যাপারটা এতটা সিরিয়াসলি ছিল না, যখন হাতের কাছে জিনিসগুলো পাচ্ছে তারা কিন্তু কম্পিটিশনে আসছে। স্বাভাবিকভাবেই তারা পিএসসি না হলেও, অনেকে পিএসসি আছেন, কেউ পিএসসি নন, না হলেও কিন্তু তারা কিন্তু এই কম্পিটিশনে আসবে। স্বাভাবিকভাবে প্রিপারেশন একটুকু হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল অডিট অ্যাকাউন্টস, এটার উপরে আমি একটা ট্রেন্ড অ্যানালাইসিস করেছিলাম। বিগত 12-14 বছরে যা প্রশ্ন এসছে, কোন সালে কি প্রশ্ন এসছে, কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো খুব ভালো করে পড়াশোনা করবেন, যে যে পেপারটির সাবজেক্টে আপনার বেশি হেডেক রাখে সেটা হচ্ছে এই পেপারটি, ঠিক আছে। কনসেপ্ট অফ ইন্ডিয়ার বইটি রয়েছে, এইগুলো আমি আপনাদের সাথে প্রচুর আলোচনা করেছি। আস্তে আস্তে বাড়ছে আমার ভিডিওর সংখ্যা, অলরেডি আমাদের লিমিটেড ডিপার্টমেন্টের উপরে 48 ভিডিও হয়ে গেছে। আপনি চ্যানেলটা দেখবেন, প্রচুর ভিডিও হয়েছে। এভারেজ কিন্তু মোটামুটি 40-50 মিনিট, 40 মিনিটের আগে কোনো নিচে, মানে এভারেজ আমি টাইম বলছি, কোনোটা 20 মিনিট আছে, কোনোটা 1 ঘন্টা আছে, এভারেজ 40-45 মিনিটের ভিডিওগুলো রয়েছে। আপনারা কিন্তু সমস্ত ভিডিওগুলো দেখুন এবং প্রিপারেশন একদিনে কিন্তু আপনি হয়তো শুনে অবাক হবেন, আপনারা যে সামান্য ভিডিওগুলো দেখছেন 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা, আমি একদিনে টু স্পিড, মানে স্পিডটাকে ডবল করে আমি 8খানা 3 ঘন্টার ভিডিও দেখেছি। তার মানে টোটাল আওয়ার্স আমার লাগতো 24 ঘন্টা, সেটা আমি 12 ঘন্টায় দেখেছি।
কারণ কতটা স্পেস দিয়ে সারাদিন ধরে দেখেছি। হ্যাঁ, আমার শেখার আগ্রহ জাস্ট এটা। আজকে আমার টার্গেট এই 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 আমি 8খানা ভিডিও, অর্থাৎ যার এক একটা লেন্থ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির, যাদের লেন্থ হচ্ছে প্রায় 3 ঘন্টা করে, সারাদিন 2 দিন লাগবে দেখতে কন্টিনিউয়াস দেখলে। সেটা কিন্তু আমি দেখেছি 12 ঘন্টা, 12 ঘন্টা তার বেশি দেখা যায় না, সেটা একদিনে কমপ্লিট করেছি। স্বাভাবিকভাবে এটা টেনাসিটি যদি না থাকে তাহলে কিন্তু শিক্ষার আগ্রহটা, শিক্ষার কমপ্লিশনটা আসে না। আমি আপনাদের রিকোয়েস্ট করব টেনাসিটি আনুন। মানে আপনি একটা 10 মিনিটের অন্য ভিডিও দেখবেন, হা হা হি হি করছে, সে ভিডিওগুলো রান্না শেখাচ্ছে, রান্না করছে, গল্প করছে। আমি দেখি তো, আমার বাড়ির মধ্যেও রয়েছে, সেগুলো দেখে। আমি বলি যে এগুলো কি দেখছো, এর চাইতে গীতা শোনো, এর চাইতে কিছু এমন একটা ফ্রুটফুল জিনিস দেখো যেটা তোমার ভেতরে কিছু আসবে। আর যেখানে হা 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 হি হি করছে, সেই জিনিসগুলো বসে বসে দেখে সময় কাটাচ্ছে আর নেশা বাড়াচ্ছে। তাহলে আপনাদের ক্ষেত্রে আমি দেখতে মানা করছি না, কিন্তু যখন আপনি যদি টার্গেট নেন যে আমি লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষা দেব, তাহলে কিন্তু আপনি এমন ভাবে নিজেকে এনগেজ করুন, 1 মিনিট সময় কিন্তু মূল্য আছে। ঠিক আছে? আপনারা সকলে সিনিয়র, অনেকে বয়স এভারেজ 35 থেকে 50-র মধ্যে। আমি জ্ঞান দেব না, কিন্তু রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে সময়টাকে কাজে লাগান। সময়, যেহেতু আপনি একটা চাকরি করেন, সময় আপনার হাতে খুবই কম। সময়টাকে কাজে লাগালে আপনার কাজ দেবে, আপনার উন্নতি ঘটবে। ঠিক আছে, আমি শুরু করি আজকের ভিডিওটা। আজকের যে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল ট্রেজার রুল বললাম, চ্যাপ্টার 6, সেই সম্পর্কে আমি আলোচনা করব। আসুন আমরা একটা করে প্রশ্ন ধরে আলোচনা করি। এখানে দেখুন, হোয়াট আর ডিপোজিট অ্যান্ড হাউ দে আর ক্লাসিফাইড ইন গভর্নমেন্ট অ্যাকাউন্টস। ডিপোজিট অ্যাকাউন্টস গুলো কি এবং সেটা কিভাবে ক্লাসিফিকেশন করা হয়। আপনারা যদি মন দিনে, মানে একবারে ক্লাসের মতো ক্লাস করেন, যদি শোনেন মন দিয়ে, কিন্তু হয়ে যাওয়ার কথা। Deposits as money received at the treasury for custody in the public account. ঠিক আছে? পাবলিক অ্যাকাউন্টের টাকা, কিন্তু এটা গভর্নমেন্টের টাকা নয়। ঠিক আছে? ট্রাস্টের মতো করে রাখা হয়, সেটা ট্রেজারিতে, কোনো ব্যাংক অ্যাকাউন্টে ট্রেজারির মাধ্যমে রাখা হয়। ট্রেজারি ডিপোজিটস আর মানি রিসিভ অ্যাট দ্য ট্রেজারি ফর কাস্টডি ইন দ্য পাবলিক অ্যাকাউন্ট। ডিপোজিট হলো, দেখুন বাংলাতে ট্রেজারিতে পাবলিক অ্যাকাউন্টে রক্ষিত অর্থ। আপনি যদি ইচ্ছা করেন, যদি সেরকম আগ্রহটা থাকে, আমি যা সময় দেব, সে সময়ের মধ্যে আপনার খাতাতে টোকা হয়ে যাবে। তাহলে আপনার একবার টোকা হয়ে গেলে আপনার মেমোরিতে ঢুকে যাবে। Such money is not government revenue, এটা গভর্নমেন্ট রেভিনিউ নয়, গভর্নমেন্টের টাকাও নয়, বাট বাট ইজ হেল্ড ইন ট্রাস্ট। ঠিক আছে? তাহলে এটা সরকারি রাজস্ব নয়, ট্রাস্ট হিসাবে রাখা হয়। ডিপোজিট ফর্ম পার্ট অফ গভর্নমেন্ট অ্যাকাউন্ট আন্ডার পাবলিক অ্যাকাউন্ট। পাবলিক অ্যাকাউন্টে আন্ডার, এটাকে ডিপোজিট সরকারি হিসাবে পাবলিক অ্যাকাউন্টের একটা অংশ। এই কথাগুলো লিখবেন। দে আর শোন সেপারেটলি ফ্রম কনসোলিডেটেড ফান্ড ট্রানজাকশন। এগুলো কিন্তু কনসোলিডেটেড ফান্ড থেকে আলাদা করে রাখা হয়। কনসোলিডেটেড ফান্ডে যে গভর্নমেন্ট, সম্পূর্ণ পিওর গভর্নমেন্ট ফান্ড। ঠিক আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, কনসোলিডেটেড ফান্ড পিওর গভর্নমেন্ট ফান্ড। কিন্তু আমাদের যে এই যে পাবলিক অ্যাকাউন্ট যে রয়েছে, সেটা গভর্নমেন্টের নয়, সম্পূর্ণ হচ্ছে জনগণের টাকা। হ্যাঁ, তো কারো পিএফ এর টাকা অন্য কোনো পাবলিক ফান্ডে কোনো ডিপোজিশন দেওয়া আছে, রিফান্ড দিতে হবে, সে গভর্নমেন্ট বা জনগণের টাকা রিফান্ডেবল। দে আর শোন, একটা বললাম, ডিপোজিট আর ব্রডলি ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরিজ। ডিপোজিটটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কি 2 ভাগে ভাগ করতে পারি? ওয়ান ক্যাটাগরি ইজ ডিপোজিট বিয়ারিং ইন্টারেস্ট। একটা হচ্ছে সুদ দিতে হয়। ঠিক আছে? একটা হচ্ছে সুদ দিতে হয়। ঠিক আছে? যেমন ডিপোজিট, হ্যাঁ, পিএফ এর টাকা যেমন সুদ দিতে হয়। আদার ক্যাটাগরি হচ্ছে সুদ, অপর হলো সুদবিহীন ডিপোজিট, যে সুদের দেওয়ার দরকার নেই, টাকা ডিপোজিট করা আছে, রিফান্ড হয়ে যাবে। দিস আর রেকর্ডেড আন্ডার, হ্যাঁ, সেক্টর কে ডিপোজিট অ্যান্ড অ্যাডভান্স। এগুলো সেক্টর কে ডিপোজিট অ্যাডভান্স, এগুলো তো আপনার ইয়ের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এগুলো মনে রাখবেন, সেক্টর কি বলে এটাকে। সেপারেট রেজিস্টার আর মেনটেন ফর ইচ ক্লাস অফ ডিপোজিট। এই যে দুটো ক্লাসের কথা বললাম, দুটো ক্লাসের জন্য কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ, রেজিস্টার মেনটেন করতে হয়। This ensure proper accounting and control over
ডিপোজিট মানি, তাহলে এর ফলে ডিপোজিট অর্থের সঠিক হিসাবে নিয়ন্ত্রণ রাখা যায়। এই প্রশ্নটি হচ্ছে অনলি 5 মার্কসের কোশ্চেন, এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। এটা হচ্ছে মার্কস 5। 5 নম্বরের জন্য 10টা সেন্টেন্স আপনাকে লিখতে হবে, এইটা লিখলেই কিন্তু আপনি 5-এ 5 পেয়ে যেতে পারেন। ঠিক আছে, নেক্সট আসি 5 নম্বরে অনেকগুলো প্রশ্ন আছে, তারপর শর্ট কোশ্চেনে যাব। 20 নম্বরের প্রশ্ন আছে, স্টেটস জেনারেল রেস্ট্রিকশন অন অ্যাকসেপ্টিং মানি অ্যাজ ডিপোজিট। তাহলে আমরা কোন টাকা ডিপোজিটে নেব না, রেস্ট্রিকশন কি আছে? নো মানি শ্যাল বি অ্যাকসেপ্টেড অ্যাজ ডিপোজিট উইদাউট লিগ্যাল অথরিটি। লিগ্যাল অথরিটি না হলে কিন্তু কোন একটা ডিপোজিট অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ডিপোজিট অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই অ্যাপ্রুভড অ্যাকাউন্ট হবে গভর্নমেন্টের, তবে টাকাটা নেওয়া যাবে। আইনগত অনুমতি ছাড়া কোনো অর্থ ডিপোজিট হিসেবে গ্রহণ করা যাবে না। আইনগত অনুমতি ছাড়া কোনো অর্থ ডিপোজিট হিসেবে গ্রহণ করা যাবে না। ঠিক আছে, such authority must arise from statute or government order। ঠিক আছে, গভর্নমেন্ট অর্ডার বা কোনো আইন থাকবে, গভর্নমেন্ট অর্ডার থাকবে। ঠিক আছে, গভর্নমেন্ট অর্ডার, যেমন আমি যদি বলি যে ধরুন কোনো একটা কর্পোরেশনের কোনো একটা কর্পোরেশনের একটা ট্রাস্ট আছে, পিএফ ট্রাস্ট, ট্রাস্ট অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, সেটা হচ্ছে ট্রাস্ট, যদি পিএফ ট্রাস্ট হয় তাহলে পিএফ ট্রাস্ট কি আছে, তাহলে আমরা পিএফ ট্রাস্টের অ্যাকাউন্ট 1925 এর ট্রাস্ট থেকে হতে পারে। ঠিক আছে, আবার হতে পারে যে ইপিএফ যে টাকাটা থাকে সেটা হচ্ছে 1952 এর অনুসারে ট্রাস্ট হতে পারে। ঠিক আছে, এক একটা ট্রাস্ট তৈরি করা হয়, ট্রাস্টের বোর্ড, ট্রাস্ট একটা একটা গঠন করা হয়, তাদের মেম্বার থাকে, সেখানে আলোচনা হয়। ঠিক আছে, একটা রেজুলেশন হয়, সবকিছু হতে পারে। ট্রেজারি অফিসার মাস্ট ভেরিফাই দিস অথরিটি, এই অথরিটি ছাড়া টাকা হবে না। অথচ আপনার সমস্ত, যখন আমি অ্যাকাউন্টটা খুলবো আর কি, ট্রেজারিতেই, ট্রেজারি তো থাকতে পারে, ব্যাংকও থাকতে পারে, কিন্তু সেটা খুলতে গেলে কিন্তু অথরাইজেশন গুলো লাগবে। হি মাস্ট নট অ্যাকসেপ্ট আনঅথরাইজড ডিপোজিট, তিনি আনঅথরাইজড ডিপোজিট মানে অ্যাকসেপ্ট কোনো জায়গায় নেই এখন তো। এটা তো ম্যানুয়াল কাজ নয়, অনলাইনে ট্রানজেকশন, তাহলে অ্যাকাউন্টটা তো, অ্যাকাউন্ট অথরাইজেশন তো অ্যাকাউন্টে কোড তৈরি করা আছে, অ্যাকাউন্টিং কোড হয় ট্রেজারিতে, সে অ্যাকাউন্টে কোড ছাড়া অ্যাকাউন্টটা খোলা যাবে না, তাই না? এলএপিএল যে থাকে, পিএফ ট্রেজারি কোড হয়। ঠিক আছে, if money can be credited to the revenue head, it should not be deposited। যদি রাজস্ব হেডে জমা দেওয়া যায় তবে ডিপোজিটে রাখা যাবে না। তাহলে অ্যাকচুয়ালি আমার রাজস্ব কোনো ডিপোজিট নয়। In such case, representation should be made to the authority। ঠিক আছে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। Installment recovered for EPF বা ESI may be temporarily kept as deposit। হ্যাঁ, ইনস্টলমেন্ট যেগুলো ইপিএফ বা ইএসআই এর থাকে সেগুলো সাময়িকভাবে আপনার ডিপোজিট অ্যাকাউন্টে রাখা যেতে পারে। সাথ রিটেনশন ইজ অ্যালাউড টিল ফুল রিকভারি ইজ মেড, সম্পূর্ণ আদায় না হওয়া পর্যন্ত রাখা যায়। ডিপোজিট মাস্ট ফলো অল স্ট্যাচুটরি প্রভিশনস। ডিপোজিট করতে গেলে কিন্তু আমাদের যে ট্রেজারি রুল আছে বা কনসার্ন ডিপোজিট যে আইন আছে, সে আইন অনুসারে কিন্তু আপনাকে কমপ্লিটলি বিধিগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, এনি ভায়োলেশন মে লিড টু অডিট অবজেকশন, যদি কোন রকম ভায়োলেশন হয় তাহলে অডিটের অবজেকশন তো হবেই। তাহলে এটাও ছিল আপনার 5 মার্কসের কোশ্চেন। রেস্ট্রিকশন কি হলো ডিপোজিট অ্যাকাউন্টে? মেনশন আইটেমস হুইচ ক্যান নট বি ট্রিটেড অ্যাজ ডিপোজিট। আমরা কোনগুলোকে ডিপোজিট বলে আমরা ট্রিট করব না। পে শ্যাল নেভার বি কেপ্ট ইন ডিপোজিট। হ্যাঁ, পেমেন্ট কিন্তু, বেতন কিন্তু কোনোদিন ডিপোজিট অ্যাকাউন্টে রাখা যাবে না, কোনোদিন যাবে না, এটা এগুলো কমন সেন্সের ব্যাপার। পেনশনেও কিন্তু রাখা যাবে না, পেনশন শ্যাল নট বি ট্রিটেড অ্যাজ ডিপোজিট। ঠিক আছে, ধরো একটা পিএফ একটা ডিপোজিট, পিএফ একটা ডিপোজিট অ্যাকাউন্টে আছে, যে কোনো সংস্থার হতে পারে, পিএফ ডিপোজিট অ্যাকাউন্টে আছে। তাহলে এখান থেকে যখন ওর যখন রিটায়ার করলো, পেনশন পাচ্ছে, গভর্নমেন্ট যদি পেনশন টাকা দেয় তাহলে ডিপোজিট ঢুকে দেবে কি? পেনশনের জন্য কিন্তু অ্যাকাউন্ট আলাদা থাকবে, এই ডিপোজিটে ঢুকবে না। Pension shall also not be treated as deposit. Allowances must be credited to the proper head।
যে অ্যালাউন্স দেওয়া হয় সেগুলো প্রপার হেডে জমা দিতে হবে, যথাযথ হেডে জমা করতে হবে। ফাইন্স মাস্ট বি ক্রেডিটেড টু দ্য গভর্নমেন্ট রেভিনিউ ইমিডিয়েটলি। যেগুলো ফাইন করা হয় সেগুলো কিন্তু ডিপোজিট নয়, সেগুলো ফাইন মানে হচ্ছে গভর্নমেন্টের ইনকাম, ঠিক আছে, সেটা গভর্নমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়। পেন্ডিং আপিলস, পেন্ডিং আপিলস ইজ নট গ্রাউন্ড ফর ডিপোজিট ফর ফাইন্স। আপিল চলমান থাকলেও জরিমানা ডিপোজিটে রাখা যাবে না। রিফান্ডস অফ স্ট্যাম্প অর রিসিপ্ট ক্যান নট বি ট্রিটেড। তাহলে থেকে কোন কোন, এটা রেভিনিউ স্ট্যাম্প এগুলো কিন্তু রিসিপ্ট যেগুলো হবে সেগুলো আমার ডিপোজিটে রাখা যাবে না, ঠিক আছে। জুয়েলস এন্ড ভ্যালুয়েবল যেগুলো আছে, জুয়েলারি, সেগুলো ডিপোজিটে রাখা যাবে না। অনলি ক্যাশ ক্যান বি ট্রিটেড অ্যাজ ডিপোজিট। ক্যাশ কিন্তু ডিপোজিটে রাখা যাবে, সেটাও কিন্তু আবার আপনার অনুমোদন থাকতে হবে। গভর্নমেন্ট ট্রেজারি নোটস ক্যান নট বি ডিপোজিটেড। সরকারি সিকিউরিটি নোট কিন্তু ডিপোজিট হয় না। সাচ রং ক্লাসিফিকেশন ডিস্টর্স অ্যাকাউন্ট। এই ভুল শ্রেণীকরণ কিন্তু হিসাবে বিকৃতি আনে। তাহলে এটাতে বুঝতে পারছেন আমরা কি কি ডিপোজিট রাখতে পারি আর কি কি ডিপোজিট রাখতে পারি না। চলে আসুন নেক্সট, হোয়াট ইজ পার্সোনাল ডিপোজিট এবং পিডিএ কাকে বলে? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার এসছে পরীক্ষাতে। পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট ইজ ওপেন টু ম্যানেজ স্পেশাল ফান্ডস, ঠিক আছে, বিশেষ তহবিল পরিচালনার জন্য একটা পিডিএ খোলা হয়। দিস ফান্ডস আর আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, এগুলো গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে, সরকারি নিয়ন্ত্রণাধীন। পিওর পারমিশন অফ ফিনান্স ডিপার্টমেন্ট ইজ ম্যান্ডেটরি। এই পিডিএ খুঁজতে গেলে কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের, হ্যাঁ, অনুমোদন বা পূর্বানুমতি খুব আবশ্যক। পিডিও ফর্মস পার্ট অফ পাবলিক অ্যাকাউন্ট, পিডিও কিন্তু পাবলিক অ্যাকাউন্টের অংশ। ইট ইজ নট পার্ট অফ কনসলিডেটেড ফান্ড, এর আগের মতোই। উইথড্রল আর মেড অনলি বাই চেক, চেকের দিয়েই তোলা হবে। চেক কে দেবে? ট্রেজারি অফিস, ট্রেজারি থেকে চেক নিতে হবে, ট্রেজারি অফিস চেক দিবেন সই করে। মান্থলি রিকনসিলিয়েশন কম্পালসারি, এখন মান্থলি আর হয় না, কারণ এখন অনলাইন হয়ে গেছে, অটোমেটিক কনসিলিয়েশন হয়ে যায়। তাও বছরের শেষে একবার রিকনসিলিয়েশন করে, 6 মাসও করে। আর ডিপেন্ড করছে কতটা, কোথা কাদের কাদের কর্মচারী যদি লোকজন থাকে তাদের রিকনসিলিয়েশন করা উচিত। কিন্তু ট্রেজারি রুলে কিন্তু কথা লেখা আছে, ট্রেজারি রুল লেখা আছে মান্থলি রিকনসিলিয়েশন মতো লেখা আছে, ঠিক আছে, ট্রেজারি রুলে মান্থলি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা বলছি, ট্রেজারি কিন্তু এখন মান্থলি রিকনসিলিয়েশন করে না, অ্যানুয়াল একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট দিতে হয় অফিস থেকে। অ্যানুয়াল ব্যালেন্স সার্টিফাইড ইজ রিকোয়ার্ড। অ্যানুয়াল বছরের শেষে কি ব্যালেন্স হলো সেটা কিন্তু কনসার্ন দপ্তরকে সার্টিফিকেশন করতে হয়, ট্রেজারি অফিসারটাকে, ট্রেজারি অফিসারকে কাউন্টার সাইন করায়। অর্থাৎ ট্রেজারির সাথে যে ব্যালেন্স রয়েছে, কনসার্ন দপ্তরের যে ব্যালেন্স সেটা যেন টেলি করে, সেটা টেলি করার পরে কিন্তু ট্রেজারি অফিসার কিন্তু সই করেন। পিডিএ এনশিওর প্রপার ফান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটাও 5 মার্কস, এখন 5 মার্কসে বলে যাচ্ছে। হোয়াট ইজ পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট ক্লোজড, কিভাবে ক্লোজ করা হবে? পিডিএ মে বি ক্লোজ ইফ, হ্যাঁ, আনইউজড ফর 2 ইয়ার্স। কোনো কারণে যদি কোনো পিডিএ যদি পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট যদি 2 বছর বন্ধ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা বন্ধ করা যেতে পারে। অ্যাডমিনিস্ট্রেটর ইনিশিয়েটেড দ্য ক্লোজার, অ্যাডমিনিস্ট্রেটর যে দপ্তরের অ্যাকাউন্ট, সেই দপ্তর তাদের নির্দিষ্ট প্রসিডিওর মেনে, হ্যাঁ, আইন, অর্ডার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পিডি অ্যাকাউন্ট ক্লোজার করার জন্য আবেদন করা যেতে পারে। ব্যালেন্স ইজ উইথড্রন বাই সেলফ চেক, ব্যালেন্স কিন্তু তখন আর যেটা থাকবে সেটা কিন্তু সেলফ থেকে তোলা যাবে। ইফ ক্রেডিটেড টু দ্য রেভিনিউ নন এনকেসেবল চেক ইজ ড্রন, ঠিক আছে। আনইউজ চেক বুকস মাস্ট বি সারেন্ডার, যদি ওই অ্যাকাউন্টটা যখন ক্লোজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন যে অফিসের মধ্যে যে আনইউজ যে চেক বই থাকবে সেটাকে ট্রেজারিকে লিখিতভাবে জমা দিতে হবে। ট্রেজারি ডেস্ট্রয় আনইউজ চেক, ট্রেজারি কি করবে? ওই চেক ফাইলগুলো ডেস্ট্রয় করে দেবে, নষ্ট করে দেবে। ক্লোজার ইজ রেকর্ডেড ইন ট্রেজারি রেকর্ডস, এবং এই ক্লোজ হয়ে গেলে অ্যাকাউন্টটা ট্রেজারি রেকর্ডে কিন্তু এটাকে উল্লেখ করতে হবে। ক্লোজার ইজ রেকর্ডেড ইন দ্য ট্রেজারি রেকর্ডস, হ্যাঁ, অ্যাকাউন্টিং জেনারেলকে কিন্তু ইনফর্ম করতে হবে, যেহেতু ওরা অডিট করেন অ্যাকাউন্টিং জেনারেল, তারা কিন্তু, হ্যাঁ, অ্যাকাউন্টিং জেনারেল, যেটা দুটো ভাগ আছে, একটা এক্সপেন্ডিচার আর একটা এক্সপেন্ডিচার এন্টারটেনমেন্ট, একটা হচ্ছে অডিট, তাহলে কি আমাকে জানাতে হবে অ্যাকাউন্টিং জেনারেল এজিকে। মান্থলি অ্যাকাউন্ট শো দা ক্লোজার, বছর মাসের শেষে যখন যে কোনো মাসের যে কোনো দিনে অ্যাকাউন্টটা ক্লোজ হতে পারে, কিন্তু সেই মাসে যে মাসে ক্লোজ হলো সেই মাসে কিন্তু আমাকে অ্যাকাউন্ট ক্লোজারটা আপনাকে শো করতে হবে।
দিস প্রিভেন্ট মিসইউজ অফ আইডেল ফান্ড। এইভাবে কিন্তু যে আপনার অপ্রয়োজনীয় যে তহবিল থাকে যেটা অপব্যবহার রোধ করা যায়। এক্সপ্লেন ডিটেলস অফ দ্য রুলস রিলেটিভ টু দ্য পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট। এটা কিন্তু 20 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এটা একটা বড় প্রশ্ন করে সব মিলে যদি একটা বড় প্রশ্ন দেয় তাহলে কিন্তু কিভাবে হবে, ইনক্লুডিং ওপেনিং অপারেশন রিকনসিলিয়েশন ক্লোজার অডিট কন্ট্রোল। দেখুন আপনি আগের যে আমি 5টা প্রশ্ন পড়লাম 5 মার্কসে, সেই 5 মার্কসের প্রশ্নের জিনিসগুলো এখানে লিখে একটা 20 নম্বর অ্যান্সার তৈরি করা হয়েছে। আর পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট ইজ ওপেন টু অ্যাডমিনিস্টার স্পেশাল ফান্ড আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। ঠিক আছে, পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্ট সরকারের নিয়ন্ত্রণে বিশেষ তহবিল পরিচালনার জন্য খোলা হয়। Such accounts are part of the public account of the government. এটা গভর্নমেন্টের পাবলিক অ্যাকাউন্ট কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোলে থাকে। পিডিএ ক্যানট বি ওপেন উইদাউট পিওর পারমিশন অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট। হ্যাঁ, ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি ছাড়া, অর্থ দপ্তরের অনুমতি ছাড়া পিডিএ খোলা যায় না। পারমিশন ইজ গ্রান্টেড আফটার এনশিওরিং প্রপার মেনটেন্যান্স অফ ডিটেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, বিস্তারিত হিসাব রক্ষণাবেক্ষণের নিশ্চয়তা পেলে অনুমতি দেওয়া হয়। পিডিএ ইজ ওপেন অ্যাডমিনিস্ট্রেটর ওয়াইজ অ্যান্ড স্কিম ওয়াইজ। হ্যাঁ, বিভিন্ন স্কিমে হতে পারে, একটা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে একাধিক পিডিএ থাকতে পারে। হ্যাঁ, omnibus or mixed account are not permitted। মিশ্র বা omnibus account or mixed account কিন্তু পারমিটেড নয়। মানি ইজ ক্রেডিটেড টু পিডিএ বাই চালান অ্যাট ট্রেজারি। চালানের মাধ্যমে ট্রেজারিতে পিডিএ তে টাকা জমা দিতে হয়। উইথড্রল আর মেড অনলি বাই চেক। চেকের মাধ্যমে, চেকটা দেয় কে? ট্রেজারি অফিসার। চেক আর সাপ্লাইড বাই দ্য ট্রেজারি অফিসার। এভরি চেক মাস্ট বি এনফেসড বাই দ্য ট্রেজারি অফিসার। তাহলে প্রতিটি চেক ট্রেজারি অফিসারের দ্বারা কি হবে? এনফেসড হবে। নো ট্রান্সফার ইজ অ্যালাউড ফ্রম পিডিএ টু ব্যাংক অ্যাকাউন্ট অর অ্যানাদার পিডিএ অ্যাকাউন্ট। একটা পিডিএ অ্যাকাউন্ট থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার পিডিএ বা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর বা ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ পিডিএ থেকে অন্য পিডিএ বা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ট্রান্সফার করা যাবে না। সাবসিডি রেজিস্টার আর মেনটেন বাই বোথ ট্রেজারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর দপ্তর। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ওরাও কিন্তু একটা রেজিস্টার মেনটেন করবে, আর ট্রেজারি একটা মেনটেন। ট্রেজারি এখন অটোমেটিক মেনটেন হয়ে যায়, এখন অনলাইন হয়ে গেছে। স্কিম নেম মাস্ট বি মেনশন অন এভরি চেক। চেকের মধ্যে কিন্তু স্কিম নেমটা লেখাই থাকে, চেকের মধ্যে কোন অ্যাকাউন্টের এটা চেক। অ্যাকাউন্ট ব্যালেন্স ডু নট ল্যাপস ইভেন আফটার 3 ফিনান্সিয়াল ইয়ার। তাহলে 3 অর্থ বছর পরও পিডিএ ব্যালেন্স ল্যাপস হয় না। হ্যাঁ, however if not operated for 2 consecutive years it may be closed। 2 বছর যদি এটা চালু না থাকে এটা ক্লোজ হয়ে যেতে পারে। The administrator must withdraw the entire balance। প্রশাসকের সম্পূর্ণ ব্যালেন্স তুলতে হয় সেক্ষেত্রে। If the balance is to be credited to the government revenue, non-cashable check is used। non-cashable check তখন ইউজ করা হয়, মানে আমি ক্যাশ করতে পারবো টাকাটাকে ট্রান্সফার করার জন্য, ওখান থেকে আমি রেভিনিউতে টাকাটা চলে গেছে, সেখান থেকে তুলে নন ক্যাশেবল, আমি ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে পারবো না, সে টাকাটা আমার কনসার্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। সরকার রাজস্ব জমা হলো না, নন ক্যাশেবল চেক করা হয়েছে। আনইউজ চেক কি করতে? মাস্ট বি সারেন্ডার। আগের জিনিসগুলো এখানে আসছে। ট্রেজারি অফিসার ডেস্ট্রয় আনইউজ চেক। ঠিক আছে, ট্রেজারি থেকে কি করা হবে? ট্রেজারি অফিসার অব্যবহৃত চেকগুলো নষ্ট করে ফেলবেন। ক্লোজার অফ পিডিএ ইজ রিপোর্টেড টু দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল। অ্যাকাউন্ট যদি ক্লোজ করা হয়ে যায় তাহলে এইজিকে জানাতে হবে। অ্যাডমিনিস্ট্রেটর মাস্ট রিকনসিল পিডিএ ব্যালেন্স এভরি মান্থ। ঠিক আছে, পিডিএ বা অ্যাডমিনিস্ট্রেটরকে পিডিএ ব্যালেন্স ট্রেজারিকে জানাতে হয়। মান্থলি রিকনসিলিয়েশন হেল্প ডিটেক্ট আনপেড চেক। অ্যানুয়াল রিকনসিলিয়েশন সার্টিফিকেট মাস্ট বি সাবমিটেড বাই 15th of May। ঠিক আছে, 15 মে এর মধ্যে কিন্তু আপনাকে বাৎসরিক একটা রিকনসিলিয়েশন সার্টিফিকেট জমা দিতে হয়। ঠিক আছে, ট্রেজারি অফিসার ভেরিফাইজ দ্য সার্টিফিকেট এন্ড রিপোর্ট টু দ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল। ট্রেজারি অফিসার কি করে? যাচাই করে অ্যাকাউন্টেন্ট জেনারেল কাছে প্রতিবেদন পাঠায়। ইফ রিকনসিলিয়েশন ইজ নট ডান ফর 3 months চেক পেমেন্ট ইজ স্টপ। তখন কিন্তু চেক পেমেন্ট বন্ধ করে দেওয়া। 3 মাসে যদি রিকনসিলিয়েশন না হয়, এটা নিয়ম আছে। ফার্দার অপারেশন রিকোয়ার স্পেশাল পারমিশন অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এখন তো অনলাইন হয়ে যাতে সব কিছু সুবিধা হয়েছে। পিডিএ এনশিওর সেপারেশন অফ গভর্নমেন্ট মানি অ্যান্ড ট্রাস্ট মানি। ঠিক আছে, পিডিএ সরকারের ও ট্রাস্টের অর্থের পৃথকীকরণ নিশ্চিত করে। আপনার পিডিএটা মানে হচ্ছে ট্রাস্টের মানি, সরকারি টাকা নয়।
ঠিক আছে, সরকারের আন্ডারে কন্ট্রোল থাকে। ইট হেল্পস ইন স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ দ্য স্পেশাল স্কিম। ঠিক আছে, পিডিএ ব্যালেন্স আর রিফ্লেক্টেড ইন দ্য পাবলিক অ্যাকাউন্ট। পিডিএ ব্যালেন্সটা কোথায় দেখা যায়? পাবলিক অ্যাকাউন্টে দেখা যাবে। ইট ইজ সাবজেক্ট টু দ্য অডিট বাই এজি। ইরেগুলার অপারেশন অফ পিডিএ, হ্যাঁ, অ্যাট্রাক্ট অডিট অবজেকশন। ঠিকমতো যদি ইরেগুলার অপারেশন যদি হয়, পিডিএ অ্যাকাউন্টে অডিট কিন্তু অবজেকশন দিতে পারে। পিডিএ মাস্ট নট বি ট্রিটেড অ্যাজ আ ব্যাংক অ্যাকাউন্ট। পিডিএ টা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করা যাবে না। অল রুলস অফ ট্রেজারি রুলস মাস্ট বি স্ট্রিক্টলি ফলোড। ঠিক আছে, এই পিডিএ এর উপরে যে ট্রেজারি রুল আছে, সমস্ত রুল কিন্তু আপনাকে মেনে চলতে হবে, কঠোরভাবে মেনে চলতে হবে। পিডিএ ইমপ্রুভস অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নমেন্ট ফাইন্যান্স। ঠিক আছে, সরকারি আর্থিক জবাবদিহিতা বৃদ্ধি করে। ইট প্রিভেন্টস মিসইউজ অফ পাবলিক মানি। ঠিক আছে, ট্রেজারি রুল থেকে নেওয়া। পিডিএ is an important instrument of financial management. Its proper operation safeguard public interest, পাবলিকের টাকা। Therefore, every administrator must understand PDA rules clearly. Compliance with PDA rules ensure clean and efficient accounting system. তাহলে পিডিএ বিধি মানলে পরিষ্কার ও কার্যকর হিসাব ব্যবস্থা নিশ্চিত হয়। তো এই যে নিয়মগুলো বললাম, আগে যে আমি আপনার 5 নম্বর প্রশ্ন বললাম, সেই পয়েন্টগুলো এখানে যোগ করে একটা আপনার 20 নম্বর, আপনারা কিন্তু যে পরীক্ষাতে লিখবেন তখন এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই যে 40, 39, এগুলো ইয়ে আপনার ইয়ে নাম্বার, হ্যাঁ, সেন্টেন্স নাম্বার। ঠিক আছে, এগুলো উল্লেখ করবেন না। ঠিক আছে, এটা ছিল আজকে আমার চ্যাপ্টার 6 এর যে আলোচনা পিডিএ সংক্রান্ত। এই পিডিএ সংক্রান্ত আপনার ইম্পর্টেন্ট প্রশ্ন একটা আসে, এটা যদি আপনি করেন, যে কোনো প্রশ্ন দিক না কেন পিডিএ থেকে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো তো আমার আরেকটা রিকোয়েস্ট আমি আবার বলছি যে ভিডিওগুলো কমপ্লিটলি দেখবেন। ভিডিও কমপ্লিট না দেখলে কিন্তু আমরা কমপ্লিট আসবে না, কমপ্লেশনটা আসবে না, নলেজটা কমপ্লেশন আসবে না। এই যেগুলো ভিডিওগুলো দিয়েছে এগুলো দেখুন, মন দিয়ে প্রশ্নগুলো, এই কোশ্চেনগুলো টুকে নিন, টুকে প্রিপারেশন নিন একবারে। আপনাকে আমি বলছি 5 ঘন্টা মিনিমাম আপনাকে পড়াশোনা করতে হবে। বয়স হয়েছে, 5 ঘন্টা পড়াশোনা না করলে হবে না। ঠিক আছে, আর এইগুলো আমি দিয়েছি, করেছি। এই বইটা আছে, বইয়ের কাজ আমার এটা তো নিচের দিকে অনেকগুলো বাংলা আছে এই বইটার মধ্যে, 517 পৃষ্ঠার বই। এই বছর কম্পিটিশন আমার মনে হচ্ছে একটু বাড়বে, কারণটা কি হচ্ছে, ইনফরমেশন যাচ্ছে এবং আপনার এই বই থেকে কিন্তু আমার বেশ বেশ মানে মোটামুটি এখন আমি যদি ধরে নিই, নর্থ বেঙ্গল পর্যন্ত এই বই চলে গেছে। নর্থ বেঙ্গল, নদিয়া, হাওড়া, কলকাতা অনেকগুলো, তারপর আপনার মেদিনীপুর, শিলিগুড়ি, সমস্ত জায়গাতে আমার বেশ কিছু বই বেরিয়েছে। ঠিক আছে, তবে বিশাল কিছু বেরোয়নি এখনো পর্যন্ত, হয়তো অ্যাবাউট 20 সেটস মতো বেরিয়েছে, খুব একটা বেশি বেরোয়নি। তাও এগুলো আপনারা পড়লে আপনারা এগিয়ে থাকবেন বলে আমি মনে করি। আজকে আমি এখানেই রাখছি। আপনারা খুব মন দিয়ে পড়াশোনা করুন, সম্ভাবনা আছে, পরীক্ষা তো হবেই শিওর। এবং এবারে কিন্তু আর এই রেজাল্টটা, এই যে 24 তারিখে যে একটা ডাইরেক্ট এন্ট্রির যে আপনার নোটিফিকেশনটা বেরিয়েছে, সেটা বেরোলে কতগুলো ভ্যাকেন্সি থাকছে। ঠিক আছে, তা যদিও আমাদের অনেকগুলো, এটা 23-এর পরীক্ষা, 23-24-এর পরীক্ষাটা একবারেই নিয়েছে 25-এ। ঠিক আছে, তাহলে এরপরে কিন্তু কতগুলো ভ্যাকেন্সি তার উপর ডিপেন্ড করছে এবং কতগুলো থাকবে, 60-40 রেশিওতে থাকে। দেখা যাক কতগুলো ভ্যাকেন্সি থাকে। নমস্কার, আপনারা দেখুন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।